নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা ছোট গল্প সেকালে। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। ৬৫ বছর আগে আমার মামার বাড়ির দেশে একদিকে যেমন সাধু সজ্জনের ভিড় ছিল এবং তার ফলে পুজো পার্বণ, তিথি পালন, হরিলুট, ব্রাহ্মণ ভোজন, কাঙালি বিদায় লেগেই থাকত। আবার তেমনি অন্য দিকে দিয়ে ঠক ঠাকুরের জোচ্চোর বাটপাড়ার এমনই উপদ্রব ছিল যে দিনের বেলাতেও কেউ একা নির্জন পথে বেরুতে সাহস পেত না। তখন লোকের অবস্থাও ছিল ভালো, খাওয়া দাওয়ার কারোর অভাব ছিল না। পুকুরে প্রচুর মাছ, গোয়াল ঘরে বড় বড় দুধি গাই, বাগানে অপর্যাপ্ত শাকসবজি, ফল পাকুড়। কোনো ভিখিরি কখনো গৃহস্থের বাড়ি থেকে খালি হাতে ফিরে যেত না। কিন্তু তাহলে হবে কি? দুষ্টু লোকেদের ঠেকানো কারোর সাধ্য নয়। উপরন্তু দু একজন ছিঁচকে চোর ছাড়া কেউ বড় একটা ধরাই পড়তো না। তা তাদের সাজা দেওয়া হবে কি করে? সে সময় ওই অঞ্চলের জেলাখানাগুলো 12 মাস খালি পড়ে থাকতে গ্রামের পঞ্চায়েতের পরামর্শে নাকি সেসব ঘরগুলি গরিবদের কাছে অল্প দামে ভাড়া দেওয়া হতো। আর ওই ভাড়ার টাকা থেকে শীতকালে ওই গরিবদেরই লাল কম্বল কিনে দেওয়া হতো। কিন্তু সৎকার্যে সবসময় ভালো ফল হয় না। চুরি ডাকাতি উত্তর বেড়েই চলতে লাগলো। শেষকাণ্ডে এমন হলো যে সরকারি খাজাঞ্চিখানার একদিকের দেওয়াল রাতারাতি কারা কেটে নিয়ে সর্বস্ব তো নিয়েই গেল, উপরন্তু দেওয়ালের ইঁটগুলো খুব মজবুত হওয়াতে সেগুলিকে শুদ্ধ যে গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে গেল। চাকার সব দাগ থেকেই তা বোঝা গেল। সমস্ত অস্ত্রধারী পাহারাওয়ালা, চৌকিদার, জমাদার মুখে কাপড় বেঁধে একটা ছোট কুঠুরিতে তালা চাবি বন্ধ করেই কাজটি সারা হলো। বাইরের কাকপক্ষীটিও কিছু টের পেল না। পাহারাওয়ালারা শুধু এতটুকু বলতে পারল যে লোকগুলো দারুণ সন্ডা আর বিভৎস সব মুখোশ পরে সারা মুখটা ঢাকা। এত সব উপদ্রবের মধ্যে যে আমার মামার বাড়ির লোকেরা নিশ্চিন্তে আরামে বসবাস করতে লাগলেন। ছেলে মেয়েদের পৈতে বিয়ে উপলক্ষ তাল তাল সোনার গয়না গড়িয়ে পাড়া শুধু সকলকে দেখিয়ে বেড়াতে লাগলেন। তার একমাত্র কারণ হলো নাকি ওদের গুরুদেবের আশীর্বাদ। আমার ছোট মামার কাছ থেকে শুনেছি যে গুরুদেবটি যে সে লোক ছিলেন না। হাঁটু পর্যন্ত লম্বা, 2 হাত, ফর্সা রং, তাল ঠ্যাঙা মানুষটি। আর শরীরে সে কি শক্তি! একবার বাঁ হাতে একটা পাগলা মোষের শিং চেপে ধরে তাকে এমনই বশ করে ফেলেছিলেন যে সেই অবধি সে কুকুর বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরত। কেউ কাছে এলেই ল্যাজ নাড়ত। গুরুদেবের অবশ্যই খুবই নামডাক, খুবই চাহিদা, তাই 12 মাস গায়ে থাকা তার ঘটে উঠত না। 2টি শিষ্য নিয়ে আসতেন যেতেন। 2 দিনের বাড়ি 2 দিন ওর বাড়ি আতিথ্য গ্রহণ করে সকলকে আশীর্বাদ করে চলে যেতেন। ঠিক অতিথিও বলা যায় না, কারণ সাধু সজ্জন মানুষ কারোর বাড়ির মধ্যে পদার্পণ করবেন না। উঠোনে তাদের জন্য কানাত ফেলা হতো। নিজের রান্না করে নিরামিষ খেতেন। তার জন্য কাঁচা ফল, তরকারি, দুধ, ছানা শিষ্যরা যোগান দিত। টাকা করে যে যা পারত প্রণামীও দিত। কিন্তু গুরুদেব কখনো কিছু চাইতেন না। লোকে খুশি হয়ে চেলাদের হাতে যা খুশি দিত, তারাও সেটা খুশি হয়ে মাথায় ঠেকিয়ে ছোট একটা কালো সিন্দুকে তুলে রাখত। যাবার সময় সিন্দুকটি কাঁধে নিয়ে চলে যেত। আবার দরকার হলে গরিব দুঃখীকে সিন্দুক খুলে টাকা পয়সা দানও করত। গুরুদেবের ক্ষমতাও ছিল অনেক। ফোঁটা দিয়ে, বড়ি দিয়ে, মাদুলি দিয়ে সাধারণ রোগ তো সারিয়েই দিতেন। আবার তেমনই কঠিন ব্যামো হলে অনেক সময় চাই কি শহরের হাসপাতালে যাবার খরচটাও দিয়ে দিতেন। কাজেই লোকে যে তাদের দেবতার মতো ভক্তি করবে, এ কি আশ্চর্য! আর কিন্তু সত্যি কথা বলতে কি, গাঁয়ের বুড়োরা গুরুদেবের সম্বন্ধে যতটা উৎসাহী ছিলেন, ছেলে ছোকরা ততটা ছিল না। বিশেষ করে আমার ছোট মামা ও তার বন্ধুরা। তার একমাত্র কারণ অবশ্যই হিংসে ছাড়া আর কিছু নয়।
গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ছাড়া তাদের মনে আর কিছুই থাকা উচিত ছিল না, কারণ ধর্মের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু গুরুদেব যাদের বাড়িতে একবার পায়ের ধুলো দিয়েছেন তাদের বাড়ির লোকেদের আর কখনো কিছু খোয়া যেত না, এটাই তো কম কথা নয়। সমস্ত শীতটা গুরুদেব গাঁয়ে থেকে ফাল্গুন মাসের শেষের দিকে চলে যেতেন, আবার পৌষ পড়লে এসে হাজির হতেন। মাঝের কটা মাস গাঁয়ের লোকেরা তার আগমনের আশাতেই কাটিয়ে দিত, আর এমনই ছিল তার তেজের মহিমা যে কেউ যদি তার অনিষ্ট বা নিন্দামন্দা করেছে তো তার একটা বড় ক্ষতি হবেই। ফিরে এসে তাই শুনে অবশ্যই গুরুদেব খুবই দুঃখ করতেন। একবার ছোটো মামা পড়ে গেলেন মহা ফাপড়ে। পাড়ার কতকগুলো আড্ডাবাজ ছেলে মিলে একটা ক্লাব খুলেছিল, সেখানে তাস পেটা জুয়া খেলা লুকিয়ে লুকিয়ে সবই চলতো। ছোটো মামা তার একটি গুণধর বন্ধুর পাল্লায় পড়ে ওর মধ্যে জড়িয়ে পড়লেন। মেলা টাকা হেরে শেষটা আর উপায় না দেখে গায়ের মহাজনের কাছে ধার ধর করে সেসব শোধ না করেই আবার ছুটির শেষে কলকাতার কলেজের মেসে পালিয়ে গেলেন। এদিকে মহাজন মহা চটে গিয়ে চিঠি লেখালেখি শুরু করেছে, বাড়িতে বলে দেবে বলে ভয় দেখাচ্ছে। ছোটো মামার বয়স তখন 18 কি 19 হবে, সেরকম বুদ্ধিও পাকেনি, বেজায় ঘাবড়ে গেলেন। তখন হঠাৎ গুরুদেবকে মনে পড়ল, কতবার ওই গুরুদেবকে নিয়েই বন্ধু মহলে হাসি তামাশা করেছেন। এবার বিপদের সময় কিন্তু মনে মনে দিন রাত গুরুদেবকে ডাকতে লাগলেন, আর কেবলই মনে হতে লাগলো যে গুরুদেব নিশ্চয়ই একটা হিল্লে করে দেবেন। হলেও তাই, পুজোর ছুটিতে দারুণ দুশ্চিন্তা নিয়ে আবার দেশে যাচ্ছেন। পথে সন্ধ্যা নেমে গেছে, চারিদিকে অন্ধকার করে দারুণ মেঘ করেছে। মাঝপথে ছোট্ট একটা জাংশন গাড়ি বদল করতে হয়। স্টেশন মানে একটা শেডের মতো, তার পাশে একটা কুঠুরিতে স্টেশন মাস্টারের অফিস। আর শেড বোঝাই গুড়ের নাগরি ও দেশি খেজুরের তাল। সবটা থেকে একটা সোঁদা সোঁদা গন্ধ বেরোচ্ছে। সে আধো অন্ধকারে মিনিট 15 অপেক্ষা করতে হবে। ছোটো মামার তো বুক ঢিপ ঢিপ করছে, খালি মনে হচ্ছে গুড়ের ভাঁড়ের ওপাশে যেন দুটো লোক গা ঢাকা দিয়ে রয়েছে। তারপর যেই না দূর থেকে ট্রেনের আলো দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছোটো মামা 2 পা এগিয়েছেন, অমনি অন্ধকারের মধ্যে থেকে দুটো কালো মুস্কো লোক এসে তার 2 ঘাড়ে 82 সিক্কা ওজনের 2 হাত রেখেছে। ছোটো মামা তো পাথর হয়ে গেছেন। কানের কাছে মুখ এনে একজন বললে, ইস, ভারী ভালো মানুষ বনে গেছিস দেখছি। খাঁদা নাকের উপর আঁচিলটা না দেখলে তো চিনতেই পারতাম না। নে ধর। ভণ্ড কোথাকার, তোর আশায় বসে বসে হাত পায়ে ঝিঁঝি ধরে গেছে। ততক্ষণে ট্রেনটাও এসে গেছিল, আর 2-4 জন লোকও স্টেশন মাস্টারের ঘর থেকে বেরিয়ে এসেছে। লোক দুটো ছোটো মামার মুষ্টির মধ্যে একটা ছোট কালো থলি একরকম জোর করে গুঁজে দিয়ে নিমেষের মধ্যে পিঠ টান দিল। এক হাতে নিজের গ্লাডস্টোন ব্যাগ, অন্য হাতে থলিটা নিয়ে ছোটো মামা গুটি গুটি সামনে যেতেই যে গাড়ি পেলেন তাতেই উঠে পড়লেন। গাড়িও ছেড়ে দিল। এতক্ষণে ছোটো মামার জ্ঞান বুদ্ধি ফিরে এসেছে। নেড়ে দেখেন ব্যাগটা দারুণ ভারী। চারিদিকে চেয়ে দেখেন গাড়িতে আর দ্বিতীয় মানুষজন নেই, ভুল করে ফার্স্ট ক্লাসে চড়ে পড়েছেন। তখনকার দিনে গাড়ির আলো এত উজ্জ্বল ছিল না। সেই টিমটিমে আলোতেই থলির মুখে দড়ি খুলে একবার তাকিয়ে ছোটো মামা আর একটু হলেই মূর্ছা খেয়ে পড়ে যাচ্ছিলেন। থলিটায় গলা অবধি হিরে জহরত, সোনার গিনি দিয়ে ঠাসা। সবচেয়ে উপরে একটা লাল পাথরের আংটি জ্বলজ্বল করছে, তার গায়ে মকরের মুখ খোদাই করা। জয় গুরুদেব বলে এক মুঠো গিনি যেই না ছোটো মামা হাতে করে তুলেছেন, অমনি জানালা দিয়ে একটা যমদূতের মতো লোক গলে এসে তখন জানালার শিক লাগানো থাকতো না, ঝুপ করে সিটের উপর বসে পড়ল। ছোটো মামা অবাক হয়ে দেখলেন, তার কুচকুচে কালো হাতে একটা বেঁটে মোটা মুন্ডুর মতো কি, আর মুখে একটা বিকট মুখোশ। তার নাকের কাছটা ফাঁকা, সেখান দিয়ে খেঁদা একটা কালো নাক বেরিয়ে রয়েছে, তার উপরে বিরাট একটা আঁচিল। লোকটি হাত বাড়িয়ে বললে, বাপ্পা, দিব্যি তো গুছিয়ে নিচ্ছ চাঁদ, এবার দাও দেখিনি থলিটা। খুব লোভ বাবা তুমি। ছোটো মামা কোনো আপত্তি না করে থলিটা তার হাতে দিয়ে দিলেন। গিনিগুলোও দিয়ে দিচ্ছিলেন, কিন্তু লোকটা ফিক করে হেসে থলির মুখ বন্ধ করে উঠে দাঁড়ালো। আহা, অত ভালো মানুষই নাই বা দেখালে। 4টি তোমার টিফিন খাবার পয়সা বলেই নয়তো রেখে দাও। বলে এক লাফে যেরকমভাবে এসেছিল তেমনই জানলা দিয়ে গলে চলে গেল।
ছোট মামাও বারবার গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করেই গিনি কয়েকটি পকেটস্থ করলেন। তারপর যথাসময়ে দেনা শোধ করে ছোট মামা কুসঙ্গ ত্যাগ করে আগ্রহের সঙ্গে গুরুদেবের আগমনের অপেক্ষায় থাকলেন। পৌষ মাসের আরম্ভে শ্যামল বাবুদের বাগানে গুরুদেবের তাঁবু পড়েছে শুনে ছোট মামা আগেভাগে ছুটে গিয়ে গুরুদেবের দুই পায়া জড়িয়ে ধরলেন। গুরুদেবও উদ্ধত ছেলেটির সুমতি হয়েছে দেখে মহাপ্রসন্ন হয়ে তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন, আর পাশের ফুলের সাজি থেকে একটি আশীর্বাদী স্থলপদ্ম তুলে তার হাতে দিলেন। ছোট মামা হাত জোর করে ফুল নিয়ে যাবেন, হঠাৎ চোখে পড়ল গুরুদেবের ডান হাতে বগবার আঙুলে একটা লাল পাথর দেওয়া আংটি জ্বলজ্বল করছে, তার গায়ে মকরের মুখ খোদাই করা। ভীষণ চমকে গিয়ে ছোট মামা গুরুদেবের মুখের দিকে চাইলেন। গুরুদেব দু চোখ বুঝে মুচকি মুচকি হাসছেন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার।